আসসালামু আলাইকুম। আজকে মহান স্বাধীনতা দিবস। স্বাধীনতার ৫৫ বছর। এই ৫৫ বছরে কে কতটুকু স্বাধীন, কতটুকু স্বাধীনতা আপনি ভোগ করছেন, এটা আপনি নিজের প্রশ্ন করেন। প্রশ্ন করলে বুঝে যাবেন যে এই স্বাধীনতায় আপনাকে কতটা আপনার প্রতিদিনের জীবনযাত্রার যে মান, সেখানে কতটা উন্নয়ন করতে পেরেছে, এটা নিজেরা জিজ্ঞেস করেন। এর উত্তর দুই ধরনের আসবে। এখানে আবার কিছু মানুষ তো উন্নত হয়েছে, যারা কিনা পাতলা পায়খানা পাশার মধ্যে হালকা একটু লিকুইড বের হইলেই মনে করেন এয়ার অ্যাম্বুলেন্স দাঁড়ানো থাকে, সিঙ্গাপুরে নিয়ে যায়। ওনার কাছে স্বাধীনতার ডেফিনেশন একরকম হবে। ক্যান্সার হওয়ার পরেও যে কিনা ক্যামো দেওয়া খুব জরুরি, সেই ক্যামোর সিরিয়াল পাওয়ার জন্য যে যার কিনা 3 মাস বসে থাকতে থাকতে মারা যায়, ক্যামো দিতে পারে না, তার কাছে ঢাকা মেডিকেলে যান, আপনি ক্যান্সার হাসপাতালে যান, আপনি সোহরাওয়ার্দীতে যান, মিটফুডে যান, ওইখানে যায় পরিবেশ দেখলেই বুঝবেন যে স্বাধীনতা কাকে বলে। ওই মানুষের কাছে জিজ্ঞেস করেন, ও আপনার বলে দিবে যে স্বাধীনতা কাকে বলে। এই স্বাধীনতা ওনার জন্য কত উপকার করেছে। আজকে বাংলাদেশের যেটুকু অর্জন শুধুমাত্র একটা জায়গায়, সেটা হচ্ছে প্রবাসীরা দেশের বাইরে থাকে, এরা কিছু ডলার পাঠায়। এই ছাড়া বাংলাদেশের কোনো অর্জন নাই, কোনো জায়গায় কোনো অর্জন নাই। সেই মানুষগুলোরে গিয়ে জিজ্ঞেস করেন তাদেরকেও এই সরকার কতটুকু সুখে রাখতে পেরেছেন। একটা টিকিটের জন্য ঈদে দেশে আসতে পারেনি। সরকারের তো উচিত প্রতিটা প্রতি 2 ঈদে সবাইকে সমপরিমাণ টিকিটের সমপরিমাণ টাকা দিয়ে দিবে সরকার। জানেন, আপনার দেশে ঈদ করতে মন চায়, ছেলে মেয়েরে পড়ালেখা করেন অস্ট্রেলিয়া, ইংল্যান্ডে, আমেরিকায়, কানাডায়, আর ঈদের সময় তাদের সেই লন্ডন টন্ডন গিয়ে আবার বাজার টাজার মার্কেট টার্কেট করে নতুন মডেলের আইফোন টাইফোন গোল্ড মোল্ড সব কিনে নিয়ে এসে তারপর ঈদ করতে মন চায়। আর সৌদি আরবের ওই প্রবাসীর ঈদ করতে মন চায় না। ওরে যায় জিজ্ঞেস করেন স্বাধীনতার মানে কি, ও বলে দেবে। সো আপনারা আমার এই ভিডিওটা যখন দেখছেন, আমাদের এই দেশের স্বাধীনতাটা হইলো, এই ভিডিওটা দেখার 24 ঘন্টাও পার হয় নাই, দৌলতদিয়া পাটুরিয়া ঘাটের একটা বাস আস্তে করে ফেরি দিয়ে নেমে পানিতে পড়ে গেল। 40-50 জন যাত্রী নিয়ে, সেখানে আমি ভিডিও করার আগ পর্যন্ত যতটুকু জানতে পারলাম 25 জনের লাশ অলরেডি উদ্ধার করা হয়েছে। আরো কতজন মারা যাবে ঠিক নেই। আপনার এই মরার স্বাধীনতা তৈরি হয়েছে 1971 সালের যুদ্ধ মধ্য দিয়া। আপনি মরবেন, এটাই স্বাধীনতা। আপনি প্রজা, আপনি ওদের গোলামি খাটবেন। ওদের একজন মারা যাবে, ওদের পরিবারের রাষ্ট্রীয় শোক হবে। আপনি 25 জন না, 25,000 মারা গেল, রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হবে না। এটার নামই স্বাধীনতা। এই স্বাধীনতার জন্যে বাংলাদেশের মানুষ 1971 সালে যুদ্ধ করেনি, যুদ্ধ করেও নাই, এটাও বাস্তব কথা। এখন আপনি ওদেরকে বলবেন, ধরেন স্বাধীনতা এই যে এটা নিয়ে যে বিশাল আকারে সবচেয়ে বেশি করে আওয়ামী লীগকে জিজ্ঞেস করেন, তোর আব্বা বলেছিল তাজউদ্দিন নাকে তেল দিয়ে ঘুমাও, 27 তারিখ হরতাল। 1971 সালে 27 তারিখ হরতাল হওয়ার কথা ছিল। তাজউদ্দিনের মেয়ের লেখা বই, ভাই আপনি আমার বিশ্বাস করার দরকার নাই, আপনারও আমি বিশ্বাস করব না। সো আমরা 71-এর ওগুলো নিয়েই, যারা ওই সময়ের মানুষ তাদের কথা যা বলেছে তাদেরকে নিয়েই শুনবো। এই শেখ মুজিব সেদিন ইস্ত্রি করে, পাঞ্জাবি ইস্ত্রি করে, সুটকেস গুছায় তারপরে পাকিস্তানিদের সাথে চলে গিয়েছিল। এই মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে শেখ মুজিবকে বানানো হয়েছে জাতির পিতা, আর জিয়াউর রহমানকে বানানো হয়েছে স্বাধীনতার ঘোষক। জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক ছিল, এটা সত্যি কথা, কিন্তু এইটারও আবার আওয়ামী লীগ মিথ্যা বানিয়েছে। অতএব এই ইতিহাসের কোনোটাই সত্যি না। সত্যি যে ইতিহাস, সেটা যদি নাকি করতে চাইতো তাহলে 55 বছরে করা সম্ভব ছিল। প্রতি বছর একটা মন্ত্রণালয় করা হয়, বালযুদ্ধ মন্ত্রণালয়। এই বালযুদ্ধ মন্ত্রণালয়টাকে আপনার একজন মন্ত্রী দেয়, প্রতিমন্ত্রী, উপমন্ত্রী, সচিব, উপসচিব, যুগ্ম সচিব, সচিব দিয়া বিশাল একটা অফিস নিয়ে সচিবালয় তারা দখল করে আছে। সেই মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় 55 বছরে আজ পর্যন্ত আমাদেরকে বলতে পারে নাই কতজন মানুষ মারা গিয়েছিল, কতজন মুক্তিযোদ্ধা, কারা আসল মুক্তিযোদ্ধা, কারা আসল রাজাকার, কিচ্ছু না। এটা একটা ব্যবসা। এই ব্যবসা করে বিএনপি আসলে বিএনপি খায়, আওয়ামী লীগ আসলে সবচাইতে ব্যবসা করে খায়। এই ব্যবসা করার জন্যই এই মুক্তিযোদ্ধাটাকে আমাদের সামনে এইভাবে দাঁড় করে রাখা হয়েছে। আর পাকিস্তানের সাথে আমাদের সম্পর্কটা সারা জীবন যেন খুব খারাপ থাকে, এই জন্য গাঁজাখুরি এক গল্প। 2 লাখ আপনার এই মহিলাদেরকে করা হয়েছে, রেপ করা হয়েছে। ওরে বাবা রে বাবা, পাকিস্তানিরা তোমাদেরকে চোদে না, সরি লাগায় না তোমাদেরকে। তো ওইখানে আরেক হলো কি 30 লাখ মানুষকে হত্যা করেছে। এই 2 বাল দিয়া মানুষকে বিশাল আকারে একটা মধ্যে ফেলে রেখেছে। এটার কারণ কি? এটার কারণ হলো বাংলাদেশ যেন সারা জীবন
ইন্ডিয়ার পায়ের তলে থাকে, কোনোদিন পাকিস্তানের সাথে ভালো সম্পর্ক না হয়, ইন্ডিয়ার ওই পাশে যেন না যাইতে পারে কোনোদিন। যাই করবে আপনার পররাষ্ট্রনীতি, আপনার অর্থনীতি, আপনার সংস্কৃতি যা যা আছে সব কিছু কন্ট্রোল করবে ইন্ডিয়া। এই জন্যই আমাদেরকে এইভাবে ধরে রাখা আছে। ভাই 1947 সালে দুই পাকিস্তানের 1000 মাইল দূরে যখন ভাগ করে দিয়ে গিয়েছে না ব্রিটিশরা ওই সময় দুই পাকিস্তানকে আলাদা করে দিয়ে গেছে। পৃথিবীতে এমন কোনো দেশ নাই যে দুইটা দেশ এরকম ভৌগোলিক ইয়ের মধ্যে না থেকে আলাদা থেকে কোথাও আছে। পৃথিবীতে কোনো দেশে কোনো জায়গায় আছে আপনি বলেন আলাদা একসাথে? কেউ নাই। তো বাংলাদেশ আর পাকিস্তান কেমনে থাকবে? টুডে টুমোরো তারা আলাদা হইতই, এটা একদম বাস্তবতা। এর বাইরে আমরা কখনোই যাইতে পারতাম না। এক সময় বাংলাদেশ স্বাধীন হয়ে গিয়েছে 1968 সালে, যখন শেখ মুজিব জায়া রয়ের সাথে আগরতলায় গিয়ে বৈঠক করেছে। পাকিস্তানিরা দয়া করে ওরে মাফ করে দিয়ে, ওরে তো ওই সময় ঝুলাই দেওয়া দরকার ছিল, ওরে মাফ করে দিয়ে তারপরেও চেয়েছে একসাথে থাকতে। তারপরেও কন্টিনিউয়াসলি এই পাকিস্তানিদের সাথে যুদ্ধ, পাকিস্তানিদের লোকজনকে মারা, পাকিস্তানি মহিলাদেরকে রেপ করা। শেখ মুজিব আরে বেটা ইতিহাস পড়তে হইলে মানে নিয়ে তর্ক করতে হইলে কারোর সাথে তর্ক করবি কোনো বিষয় নিয়ে ন্যূনতম জানবি তো। আমার যদি আমি মেডিকেল টার্ম নিয়ে কথা বলতে পারি, আমি তো টার্মের কোনো কিছুই জানি না। এখন তুই যদি ইতিহাস নিয়ে কথা বলতে চাস, মিনিমাম তোর আব্বা যে বই লিখে গিয়েছে তোরা দাবি করিস, এটার নাম কি? অসমাপ্ত আত্মজীবনী। তোর বাপের অসমাপ্ত আত্মজীবনীর মধ্যে দেখবি এই আদমজি জুট মিলের যে মাঠ, এই কলোনির মাঠের এখানে একটা পুকুর আছে, সেই পুকুরের মধ্যে শেখ মুজিব বলছে কমপক্ষে 500 পাকিস্তানিদের লাশ এখানে হয়ে আছে, কমপক্ষে 500 এই পানির মধ্যে ভেসে আছে। এইভাবে পাকিস্তানিদের সাথে তিলে 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 বাংলাদেশিদের করা হয়েছে। পাকিস্তানিরা আমাদের কিচ্ছু দেয় নাই, পাকিস্তানিরা আমাদেরকে সব জায়গায় শোষণ করে রেখেছে, পাকিস্তানিদের সাথে আমাদেরকে দিয়ে কাজ করিয়ে সব নিয়ে গিয়েছে, এখানে কিচ্ছু করে নাই। বেটা পাকিস্তান গিয়েছে আজকে 55 বছর। এই 55 বছরে পাকিস্তান আদমজি জুট মিল দিয়ে গিয়েছে, আদমজি জুট মিল বন্ধ হয়েছে। নিউজপ্রিন্ট কাগজ মিল দিয়ে গিয়েছে, নিউজপ্রিন্ট কাগজ মিল বন্ধ হয়েছে। এই যে বিশ্ববিদ্যালয়গুলো, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বেশিরভাগ ফ্যাকাল্টিগুলো, ডিপার্টমেন্টগুলো পাকিস্তান করে দিয়ে গিয়েছে, বেশিরভাগ বিভাগ। রাজশাহী বিশ্ববিদ্যালয় পাকিস্তানের করা, রংপুর মেডিকেল এবং রংপুর বিশ্ববিদ্যালয়, সিলেট ওসমানী মেডিকেল পাকিস্তানের করা, ময়মনসিংহ মেডিকেল পাকিস্তানের করা, চিটাং মেডিকেল পাকিস্তানের করা, এই যে কমলাপুরটা পাকিস্তানের করা, এই যে সংসদ ভবনটা পাকিস্তানের করা। স্বাধীনতার অর্জনের মাত্র 2 বছর আগেও যখন খুব তিক্ত সম্পর্ক, তখনও পাকিস্তানিরা এখানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়টা করে গিয়েছে 1969 সালে। গুগলে সার্চ দিয়ে দেখ এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কবে প্রতিষ্ঠিত হয়েছে। সবগুলো বিশ্ববিদ্যালয় দিয়ে সার্চ দিয়ে দেখ, দেখবি যে 23 বছরের বঞ্চনা গাঞ্ছনার ইতিহাস এগুলি শোনায় এই বালের কথা। এই পাকিস্তানিরা এই 23 বছরে এই জিনিসগুলো করে দিয়ে গিয়েছে। যদি না হইতো বালটাও হইতো না। 1974 সালে খালি এই চারুকলাটা হয়েছে, এর বাইরে আজ পর্যন্ত না হয়েছে কোনো নতুন বিশ্ববিদ্যালয়, না হয়েছে ফ্যাকাল্টি। এইটার নামই বাংলাদেশের স্বাধীনতা। এই বালের গান শোনায় ভাই আপনি বলবেন যে হ্যাঁ ওরা আমাদের শোষণ করার জন্য এখানে এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এখানে করেছে পাকিস্তানের লোক এসে পড়ার জন্য, তোর লোকেরা শিক্ষিত করার জন্য এগুলো বানিয়েছে, তারা করেছে এগুলো। এই যে পিজি হাসপাতালটা, এই পিজি হাসপাতাল, ঢাকা মেডিকেল হাসপাতাল লেখ, ওইখানে দেখবি যে পাকিস্তানি ডাক্তারদের কি অবদান, কি করে গিয়েছে তারা এই হসপিটাল। এটা তো 500 বেডের ছিল এক সময়, পরে 1800 বেড। এগুলো কারা করেছে? এই পিজি হাসপাতালের বঙ্গবন্ধু বিশ্ববিদ্যালয় কারা করেছে? পাকিস্তানিরা করেছে। আজকে তাদের সাথে আমাদের বিশাল খারাপ সম্পর্ক। ভাই কোনো সমস্যা নাই, আমি এগুলো বলার মানে এটা না যে আমরা আবার পাকিস্তানিদের সাথে আলাদা হইতে, আলাদা হওয়ার দরকার নাই। আমেরিকার সাথে জাপানের আজকে মধুর সম্পর্ক, দক্ষিণ কোরিয়ার মধুর সম্পর্ক, ভিয়েতনামের মধুর সম্পর্ক। ভাই তাদের সাথে যুদ্ধ হয় নাই। আজকে আফগানিস্তানের সাথে রাশিয়ার সম্পর্ক ভালো, একসময় এরা যুদ্ধ করে স্বাধীন হয়েছে ওদের কাছ থেকে। আমেরিকায় আফগানিস্তানকে সাহায্য করেছে, এটাই কৌশল। যার যখন যাকে দরকার হবে, এই ইরানের সাথে রাশিয়ার সম্পর্ক খারাপ ছিল না, তারা আজকে রাশিয়ার কাছ থেকে সব সুযোগ সুবিধা নিচ্ছে না। আমাদের এই সুযোগ সুবিধা যেন আমরা নিতে না পারি, ভারতকে যাতে আমরা ওভারটেক করে কোথাও যাইতে না পারি, এই জন্য এই ধরনের এই গাঁজাখুরি গল্প সব জিয়ে রাখা হয়েছে, যেন পাকিস্তানিদের সাথে আমরা কোনোভাবে কোনো সুযোগ সুবিধা, কোনো চুক্তি, কোনো কিছু করতে না পারি। ভাই পাকিস্তান আলাদা, আমরা আলাদা। আমি আমার কাজে পাকিস্তানকে কাজে লাগাবো, পাকিস্তান পাকিস্তানের কাজে আমাকে কাজে লাগাবে। এইভাবেই চলতে হবে। এখন যদি নাকি আপনি বলেন যে ভারতের সাথে আমাদের যে সম্পর্ক, ভারত হলো আমার ভাই, ভারত কয়দিন আগে আমাদের তেল দিয়েছে, তেল নাকি কার বলতে গেলে আবার মুখ খারাপ হয়ে যায়, বুঝছেন, আমি কন্ট্রোল করতে পারি না। ওদের কার নাকি কোন দিক দিয়ে নাকি তেল দিয়েছে। আরে ভারত এখন তেল না, ভারত এখন আরো অনেক কিছু দিতে পারে, কারণ ভারতের এখন চিপার মধ্যে আছে, যেই কারণে ভারত এখন আমাদেরকে কোনো না কোনোভাবে একটা করতে হবে। কিন্তু ভারতের আসল চেহারা কি সেটা
এই হলো ভারতের বন্ধুত্ব। এটা শুরু আজকে থেকে না, সেই 1971 সালের 16ই ডিসেম্বর থেকে শুরু করে আজকে পর্যন্ত ভারত কখনো মানতেই পারে নাই যে বাংলাদেশ একটা স্বাধীন রাষ্ট্র। তারেক রহমান তার কথা না শুনলে সে এখানে সোলজার পাঠায়, সোলজার পাঠা, তোরা সোলজার পাঠা, বাংলাদেশে পাঠা, ইস্ট পাকিস্তান ওয়েস্ট পাকিস্তান, দুই পাকিস্তান মিলা বাম্বু লাগাবে, পাঠা তোরা, যদি ক্ষমতা থাকে তাহলে বাংলাদেশের সোলজার পাঠা, ন্যাংটা বানায় ছেড়ে দিবে। বাংলাদেশের প্রতিটা মানুষকে শুধু একটা কথা বলি ভাই, কথা খুব খারাপ লাগতে পারে, চেতনায় আবার পাশে আগুন লাগতে পারে অনেকের, এই বাংলাদেশ যেদিন আক্রান্ত হবে সেদিন সবার আগে পাকিস্তানি ভাইয়েরা এসে আপনার পাশে দাঁড়াবে, এটা গ্যারান্টি দিলাম। আমি জীবিত থাকি অথবা মৃত থাকি, একটা কথা বললাম, পাকিস্তান উইল বি দ্য ফার্স্ট কান্ট্রি আপনারে সাপোর্ট করার জন্য। অতএব পাকিস্তানের সাথে ভাই আমাদের কৌশলগত ভালো সম্পর্ক থাকতে হবে, তাদের সাথে আমাদের অস্ত্রের চুক্তি থাকতে হবে, মিলিটারি চুক্তি থাকতে হবে, বাণিজ্যিক চুক্তি থাকতে হবে, পাকিস্তানের সাথে সব ধরনের চুক্তি থাকতে হবে। যদি না হয় তাহলে এরা সারা জীবন আমাকে এইভাবে এই ধরনেরই করে যাবে। তারেক রহমান যেই কথাগুলো আমরা এর আগে আনন্দবাজারেও শুনেছি, এই ব্যক্তিও যেই কথাগুলো বললো, আপনি চুক্তি করে এসেছেন, যদি কৌশল হয়ে থাকে, 111-এ খালেদা জিয়াকে অফার দেওয়া হয়েছে, খালেদা জিয়া বলেছে না আমি 111-এর এদের কোনো কিছু বৈধতা দিব না, পরে শেখ হাসিনাকে বৈধতা, এই প্রণব মুখার্জি তার বইতে লিখেছেন। তো আমরা ধরে নিলাম আপনি কৌশল করেই তারপরে তাদের সাথে মিলেমিশে এসেছেন, এবং আমরা এখনো পর্যন্ত, আমি আমার কথা বলি, আমি কিন্তু এখন পর্যন্ত আপনার প্রতি আমার যথেষ্ট সম্মান আছে তারেক রহমান। আপনার কিছু বিষয় আমি জানি, যে বিষয়গুলোর কারণে আমার বিশ্বাস যে আপনি কোনোদিন শেখ হাসিনা হবেন না, জিয়া পরিবার কখনো শেখ পরিবার হবে না, এই বিশ্বাসটা আমার আছে। এবং আপনি ঠিক সময় মতো, বিশেষ করে গত 2 দিনে জেনারেল মাসুদ এবং জেনারেল ওর আরেকজন কি মামুন খালেদ, দুইজনকে ধরার পরে আমার ভেতরে সেই বিশ্বাসটা আরো বেশি জন্মেছে যে আপনি এক এক করে সব কটাকে ধরবেন। এবং আপনারা একটা জিনিস বলে রাখি, তারেক রহমান, পৃথিবীতে কেউ সারা জীবন বাঁচে না, আপনাকে যেতে হবে, আমাকেও যেতে হবে। যদি সারা জীবন মানুষের মনে থাকতে চান আপনার বাবার মতো, তাহলে শুধু একটা কথা বলবো যে কিচ্ছু করার দরকার নেই ভাই। আপনি দুর্নীতি করেন, টাকা পয়সা নিয়ে লন্ডনে পাঠান, আপনি আবারও আপনি এই আওয়ামী লীগের মতো করে এই প্রচুর টাকা পয়সা নেন, কোনো সমস্যা নেই ভাই। খালি ইন্ডিয়ার বিরুদ্ধে আমাদের একটা জায়গায় দাঁড় করায় দিয়ে যাবেন, যেটা আমরা ইউনূসের কাছে চেয়েছিলাম, ইউনূস করে নাই। আপনার কাছে আমাদের প্রত্যাশা থাকবে এই কাজটা খালি করে দেন। আপনার যে কোনো বিপদে, এই দেশের যে কোনো বিপদে বাংলাদেশের 18 কোটি মানুষ এক হয়ে আপনার পাশে দাঁড়াবে। ভারতে আসতে দেন, দেখি ওরা আমাদেরকে কি করে নিয়ে যায়। খালি আমাদের কিচ্ছু লাগবে না ভাই, আমাদের খালি এই আপনার এই আকাশ নিরাপত্তা ব্যবস্থাটা আমাদের করেন, যাতে আমরা আমাদের ইন্টারসেপশনের এই কাজগুলো যাতে আমরা খুব ভালোভাবে করতে পারি। ওদের আকাশ দিয়ে যদি ওরা আমাদের কিছু করতে না পারে, ওরা মাটিতে নামে আমাদের কিছু করতে পারবে না। সারা জীবন যুদ্ধ করলেও ইন্ডিয়ানরা আমাদের সাথে যুদ্ধ করা পারবে না, এই সাহস ওদের নাই। আর সেই সাথে আমাদের যা লাগে, অস্ত্র লাগে, যা লাগে, সেটা ভাই আপনাদের মানে এই আল্লাহকে সাক্ষী রেখে বললাম, যদি পাকিস্তান সবার আগে আপনার পাশে না দাঁড়ায় আসা, আমি যদি জীবিত থাকি সেদিন আমার জুতার গলা নিয়ে আপনাদের সামনে আসা হাজির হব। অতএব এরা যেই হুমকি ধমকি যা দিচ্ছে, আপনি এটাতে বিচলিত না হয়ে আপনার ওদের সাথে আপনাকে চোখে চোখ রেখে একটা পর্যায়ে গিয়ে কথা বলতে হবে। আপনার যতটুকু কৌশল অবলম্বন করা দরকার আপনি করেন, কোনো সমস্যা নাই। আপনাদের সামনে ভিডিওতে আজকে আমি কথা দিলাম যে বাংলাদেশ যদি ভারতের সাথে যুদ্ধ হয় এবং এই বর্তমান সরকার যদি বাংলাদেশের মানুষের পক্ষে থাকে, আমি যদি নাকি ওই দিন ফ্লাই করে বাংলাদেশে না যাই, তাহলে আমার সারা জীবন আপনি যা মনে চায়, ভীতু, কাপুরুষ, খারাপ, বজ্জাত, মানে বেঈমান, মুনাফেক, যা মনে চায় বলেন, সেদিন যদি আমি দেশে না যাই। কিন্তু ওই সরকারকে, আমার দেশের ওই সময়ের সরকারকে ইন্ডিয়ার বিরুদ্ধে যুদ্ধে অংশ নিতে হবে। অতএব আপনার যেই এই ভারত যে হুমকি আপনাকে দিয়েছে, এইটাতে আপনি তোয়াক্কা না করে আপনি বাংলাদেশের মানুষের যে চাওয়া পাওয়া, বাংলাদেশের মানুষ, প্রতিটা মানুষ এক একজন সোলজার, যদি প্রয়োজন হয় আমাদেরকে প্রশিক্ষণ দেন, যা প্রয়োজন, যত টাকার, আমরা না খেয়ে বাংলাদেশের মানুষ ঘরের থালা বাটি বিক্রি করে আপনাকে টাকা দিবে, কত টাকা, কত ডলার লাগবে, কি অস্ত্র কিনতে হবে, আপনি সেগুলো কিনে এই দেশের মানুষের নিরাপত্তার ব্যবস্থা করেন। বিশেষ করে এই আপনার ইন্টারসেপ্টরের যে এইটাকে আপনাদের করতে হবে, কারণ তাদের যেহেতু যুদ্ধ বিমান, তাদের মিসাইল আছে, তাদের ড্রোন আছে, সো এই জিনিসগুলোর জন্য কি করা দরকার, সেটা যার সাথে চুক্তি করতে হয়, পাকিস্তানের সাথে করতে হোক, চীনের সাথে করতে হোক, তুরস্কের সাথে করতে হোক, আমেরিকার সাথে করতে হোক, রাশিয়ার সাথে করতে হোক, যার সাথে মনে চায় করেন, করে আমাদের এই নিরাপত্তার ব্যবস্থা করেন। মাটিতে নেমে যখন ওরা যুদ্ধে নামতে আসবে,
ওইটার সাথে বাংলাদেশের মানুষ ফাইট করবে, সেটার জন্য আমাদের প্রশিক্ষণ দেন, যা প্রয়োজন সেটা করেন, এই দেশের মানুষ জীবন দেওয়ার জন্য প্রস্তুত। আমরা অন্তত গত 15 বছরে এরকম একটা প্রজন্ম তৈরি করেছে যে প্রজন্মটা এই দেশে ভারতের বিরুদ্ধে যুদ্ধ করে শহীদ হওয়ার জন্য মুখিয়ে আছে। কে বিএনপি করে, কে জামাত করে, কে কোন দল করে, চরমনাই করে না কি করে, ইন্ডিয়ার প্রশ্নে সবাই এক। অতএব আপনি সেটা করেন। আমাদের কিছু কিছু মানুষজন আছে যারা এখনো পর্যন্ত পাকিস্তানের সাথে আমাদেরকে একটা দ্বন্দ্ব বাধায় রাখার জন্য একটাই করে, ভাই 26শে মার্চ আমরা স্বাধীনতা দিবস, ওকে 16ই ডিসেম্বর ইন্ডিয়া তাদের কাছ থেকে লিখে নিয়ে গেছে, আমাদের কারো আসতে দেন, ওকে, তারপরে ভাই আলাদা হয়ে গিয়েছে, দ্যাটস এনাফ, এটা ওভার। এখন আমরা দিনগুলো পালন করব, ঠিক আছে, গুতাগুতির দরকার নাই তো। পাকিস্তানের গুতায় কি পাকিস্তানের কাছ থেকে আপনি টাকা নিতে পারবেন? পাকিস্তান আপনার এখানে না আসলে পাকিস্তানের কি হবে? পাকিস্তানের ল্যান্ডের অভাব আছে? আমার মেয়ে 1,44,000 বর্গ কিলোমিটার, ওর 6,80,000 না কত হাজার বর্গ, আমার চাইতে এরকম 5টা রাষ্ট্রের মতো একটা দেশ, মানুষ আমাদের চেয়েও কম, তো ওদের আমাদের জায়গা দরকার আছে নাকি? আমার এখানে আছে কি? আছে কিছু বাংলাদেশে। এখন ওরা আমাদেরকে, এই কিছু মানুষজন আছে যেগুলো এই দ্বন্দ্ব বাধায় রাখার জন্য ইচ্ছাকৃতভাবে, দেখেন সবশেষ খেলাটার কথা বলে আপনাদের শেষ করি। সবশেষ খেলার ক্রিকেট খেলাটায় বাংলাদেশ 3টা ম্যাচ খেললো। 3টা ম্যাচের মধ্যে প্রথম ম্যাচে সম্ভবত প্রথম ম্যাচে আপনার মেহেদী হাসান মিরাজ, সালমান আগা তাকে আউট করলো। দেখেন এই পাকিস্তান মাত্র কয়দিন আগে ভারতের সাথে যখন বাংলাদেশ খেলতে যাবে না ভারতে, একমাত্র পাকিস্তান এসে আমাদের পাশে দাঁড়াইলো, আর কেউ দাঁড়ায় নাই। অনেকে বলে হ্যাঁ পাকিস্তান তো পরে খেললোই, পাকিস্তান বলে লাভ হইলো কি, শুধুই ফাঁকা আওয়াজ দিল। আরে বেটা, ফাঁকা আওয়াজ তোর কোনো বাপ দিয়েছে? পাকিস্তান দিয়েছে। ওইটা দেওয়াতে লাভ হয়েছে না লোকসান হয়েছে সেটা বিসিবির এই যায় জিজ্ঞেস কর, তারপরে জানতে পারবি। পাকিস্তান তো দাঁড়াইছে ভাই, আমার পক্ষে কথা তো বলছে তারা। এর পরপর তারা সিরিজ খেলতে আসলো আমাদের এখানে। তো তারা তো বন্ধুর মন নিয়ে আসছে ভাই। বাংলাদেশের একটা মানুষ যদি ওইখানে পাকিস্তানে যায় না, দেখেন পাকিস্তানের মানুষ ওরে মনে হয় হারানো ভাই খুঁজে পাইছে। আর খাবারের বিল নেয় না, গাড়ির ভাড়া নেয় না, জোর করে বাড়িতে ঢুকায় নিয়ে যায়, নাস্তা খাওয়ায়, থাকতে জায়গা দেয়, এরকম অবস্থা। সেই দেশের একটা মানুষ, সে ব্যাটসম্যান যখন সালমান আগাও ব্যাটটা নিয়ে ও দৌড় দিয়েছিল বল আনার জন্য, বাট পরে রান নেয় নাই। সে ক্রিজের ঠিক পাশে, এরকম না যে সে ক্রিজের মাঝখান থেকে বলটা ধরেছে, ক্রিজের পাশে ব্যাটটা ফেললেই সে ক্রিজের ভেতরে, সে ব্যাট না ফেলা সে ওই বলটারে আটকাইছে, বল আটকায় বলটা উঠায় সে মিরাজের হাতে দিতে গিয়েছে। ও মা, সে বলটা করলো কি, স্টাম্পে মাইরা মিরাজ এসে তাড়াতাড়ি করে চোরের মতো, একটা চোরের বাচ্চা, ফকিন্নির বাচ্চা, এসে বলটা ভেঙে দিল। এরপরে আবার লাস্টের ম্যাচে আপনার করলো, এই যে ওর নাম কি, নাহিদ রানা, ওর মুখের অঙ্গভঙ্গি দেখে আমার মনে হয়েছে যে একটা গালি দিয়েছে, একটা বাজে গালি দিয়েছে। আমি ওর মুখের যে মুভমেন্টটা দেখেছি ওটাতে আমার মনে হচ্ছে একটা বাজে গালিটা দিলাম না এখানে, তো এই গালিটা সে দিয়েছে বিশাল, আরে বাবা, বিরাট আকারে উত্তেজনা, মনে হয় ভারত পাকিস্তান খেলা হচ্ছে। আরে বেটা, তোর তো বোঝা উচিত, এই যে এখন গেছিস পিএসএল খেলতে, তোর বাপরাই তো নিল, তোর বাপের দেশেই তো গেলি পিএসএল এ, তোর বাপেরা তোদের দেশ থেকে, বাংলাদেশ থেকে 6টা প্লেয়ার নিয়েছে। আর আইপিএল এ নিয়ে যাইতো সাকিব আল হাসান, পৃথিবীর শ্রেষ্ঠ একজন অলরাউন্ডার, সবচাইতে ধারাবাহিক একজন প্লেয়ার, ফর্মে থাকা প্লেয়ার, তারে নিয়ে সাইড লাইনের বাইরে দাঁড় করে রাখতো, পানি নেওয়াইতো তারে দিয়া। অপমান খালি নিত কেন? বাংলাদেশের দর্শকগুলোর নেওয়ার স্পন্সর আছে না, ওদের তো প্রোডাক্ট বিক্রি করতে হবে, বাংলাদেশের মানুষ দর্শক তো থাকবে না, একজন না থাকলে নিয়ে বসায় রাখতো। এটা করতো ইন্ডিয়া। আরে ভাই, ইন্ডিয়া আজকে সেই শুরু থেকে এখন পর্যন্ত সারা জীবন এই যে টেস্ট স্ট্যাটাস, সবার পরে তারা আমাদেরকে দিয়েছে, এই যে টেস্ট স্ট্যাটাস খেলা মানে না বাংলাদেশের থাকা উচিত না। এই যে এই বীরেন্দ্র সেবাগ, এই শালা বলছিল যে বাংলাদেশের টেস্ট স্ট্যাটাস থাকার উচিত না। এরা ইন্ডিয়া খালি খেলা না, বাংলাদেশের প্রতিটা জায়গায়, প্রতিটা সেক্টরে তারা সারা জীবন, এই যে কয়দিন আগে আপনার এই যে বাংলাদেশ থেকে আপনি দেখছেন না যে বাংলাদেশের মানুষজনরা এখন আর আসতে দিবে না, কারণ বাংলাদেশের মানুষ এখানে ওই আপনার এখানকার সরকারি যে সুবিধাগুলো আছে, এই সুবিধাগুলো বেশি উপভোগে। যেমন ধরেন কারো মা অসুস্থ, বাবা অসুস্থ, তার ট্রিটমেন্টের জন্য এখানে আপনি ঘরে রাখলেও আপনার কিছু টাকা দেয়, আপনার অনেক এরকম বাচ্চাদের জন্য চাইল্ড সাপোর্ট দেয়, অনেক ধরনের এই প্রণোদনা আছে, এগুলো দেয়। তো এগুলো এই ইন্ডিয়ানরা, তারা ইন্ডিয়ানদের কারো দেন, ওরা কিন্তু আমাদের চেয়ে বেশি খায়, অথচ ইন্ডিয়ানগুলো দেয় নাই, বাংলাদেশের গুলো সবগুলো দিয়েছে যে বাংলাদেশ নাকি 54% নাকি এশিয়ার নাকি আমরা নাকি খাই, তারপর এটা দিয়ে এখন বাংলাদেশিদের ভিসা দেয় বন্ধ। ভাই প্রতিটা জায়গায় আপনি 1971 সালের মুক্তিযুদ্ধের পর এটা নিয়ে কোনো বিতর্ক নাই, প্রতিটা মুক্তিযুদ্ধের কাছে জিজ্ঞেস করবেন যে ইন্ডিয়ানরা আমাদের এখান থেকে কি পরিমাণে, পাকিস্তানের 92,000 এই সোলজার তারা আপনার অস্ত্র রেখে আসলো, আমাদের এই যে মিল কল কারখানা মানে পাকিস্তান যা করে দিয়েছিল,
এগুলির থেকে দামি দামি যন্ত্রপাতি সব ইতিহাসের সব জায়গায় এগুলোর আপনার উল্লেখ করা আছে। তারা নিয়ে গিয়েছে আমাদের দেশের টাকা পয়সা লুটপাট। ইয়ের পরে 400 কোটি টাকা এসেছিল আমাদের অনুদান বিদেশ থেকে, সেই 400 কোটি তখন আমাদের তো টাকশাল সব নাই, তারা আমাদের সেটা করলো, সেই টাকাটাতে তারা 400 কোটিরে 800 কোটি ছাপাইলো। 800 কোটি ছাপায় কি করলো তারা, তাদের ওই টাকাগুলো দিয়ে আমাদের দেশে চাল ডাল সব কিনে নিয়ে গেল। পর্যাপ্ত ছিল আপনার বিভিন্ন দেশ থেকে আসা আপনার সাহায্য সহযোগিতা ছিল, এগুলো সব নিয়ে যায় তারা আমাদের দেশে ইনফ্লেশন করে দিল, মানুষ না খেয়ে 74-এ মারা গেল। আরে ভাই, মানুষ মারা গেলে মারা যাবে 72-এ 73-এ, 74-এ গিয়ে মূল্য কেন? এই ভারতীয়দের কারণে। ভাই আপনারে আমি যদি এখন 55 বছরে এই ইতিহাস এত ড্যামেজ হয়েছে যে আপনাকে এখন আমি বুঝাইতে গেলে আপনার অনেক কিছু মনে হবে যে এই লোক আসলে মানে মুক্তিযুদ্ধ নিয়ে এত কথা বলে, ভারতের বিরুদ্ধে এত ক্ষোভ তার। ভাই আমার কথা বিশ্বাস করার দরকার নেই আপনার, আল্লাহর ওয়াস্তে। যেই মানুষগুলো সেক্টর কমান্ডার ছিল, মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক আছে না জেনারেল ওসমানী, সেই জেনারেল ওসমানী শেখ মুজিবের এখান থেকে পদত্যাগ করেছিল, জানেন এটা? শেখ মুজিব মন্ত্রণালয়ে থাকতে দেয় নাই। এই যে তাজউদ্দিন আহমেদ, তার অবর্তমানে সে প্রধানমন্ত্রী ছিল না, এই তাজউদ্দিন আহমেদরে শেখ মুজিব বহিষ্কার করেছে, বাধ্য হয়েছে তারা করতে। বা শেখ মুজিব এই তাজউদ্দিনের মেয়ের বইতে লিখেন, একদম হুবহু সেদিনের ঘটনাটা বর্ণনা করেছে যে আব্বু সেদিন এই বাড়িতে এসে তারপর বলেছিল এর চেয়ে পাকিস্তান আমলিত ভালো ছিল। কোনো কারণে একটা কোনো ভালো মানুষরে ওই দিন এই শেখ মুজিব তার এই জায়গাতে সে থাকতে দেয়নি। সো এখন আপনি তাদের কাছ থেকে ইতিহাস শেখেন, দেখবেন ইতিহাসের সব কিছু জানেন। আমার কাছ থেকে কারোর কথা বিশ্বাস করবেন, আপনার নেতারাও বিশ্বাস করবেন না, আমারও করবেন না কারোর কথা। আবার এখন যে গজিয়ে ওঠা যেসব মুক্তিযোদ্ধা আছে এগুলোরও বিশ্বাস করবেন না, এগুলো সব ভুয়া মুক্তিযোদ্ধা ওই সার্টিফিকেট নিয়ে সব এখন আসল মুক্তিযোদ্ধা কেউ সামনে আসে না। এরা এই তেলও মারে না, এরা এই ধান্দা এই খাইতেও আসে না, অনেকে আছে এই ভাতাও নেয় না। এরকম বহু মুক্তি আমার নিজের পরিবারে আছে। আমার আপন খালু, আমার খালার ছোট খালার হাজবেন্ড, আপন খালু মুক্তিযোদ্ধা। এইসব ইতিহাস এগুলো তার কাছ থেকে বহুত শুনছি ভাই। আপনার সেক্টর কমান্ডার আছে না, সেক্টর কমান্ডার সবচেয়ে বড় সেক্টর 9 নম্বর সেক্টর খুলনা অঞ্চলের, এই 9 নম্বর সেক্টরের সেক্টর কমান্ডার আপনার মেজর জলিল। জানেন মেজর জলিল কোথায় মারা গেছিল? এটা জানেন কেউ? মেজর জলিল এই করাচিতে গিয়ে মারা গেছিল। দেখেন ওনার দেখেন, ওনার গুগলে যান, ওনার দেন, করাচিতে গিয়ে মারা গেছিল। এই বাংলাদেশের প্রতি ঘৃণা, ইন্ডিয়ার প্রতি ঘৃণায় সেই দেশটায় থাকতে পারে নাই, শেষ জীবনটা সেখানে মারা গিয়েছে। একজন সেক্টর কমান্ডার। আপনার কাছ থেকে আমি ইতিহাস শিখবো ভাই। আপনি আমার সাথে ইতিহাস নিয়ে করবেন, ডিবেট করবেন, কথা বলবেন, যে বলতে চায়, যত বড় মুক্তিযোদ্ধা আছে যে আছে, আমি আমার মুখ থেকে একটা কথা বলবো না, বই থেকে কোট আনকোট কথা বলবো। তার চাইতে বড় মুক্তিযোদ্ধার বই থেকে আমি তার রেফারেন্স দিব যে এই মুক্তিযোদ্ধা এটা বলে গেছে, আপনি এটা কোথায় পেলেন? আমার মুখ থেকে একটা কথা বলবো না, কে আছেন বলেন, আমি তার সাথে বসবো। অতএব এই মুক্তিযুদ্ধ নিয়ে ভাই আমাদের দেশের যে 2 লাখ মা বোনকে পাকিস্তানিরা লাগাইছে, বাল ফলাইছে, 30 লক্ষ মানুষকে পাকিস্তানিরা মেরে থয়ে গিয়েছে। ভাই এই ভোগাস কথাবার্তা 55 বছর হয়েছে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের, বলেন না কেন ঠিক করতে? জীবনেও করবে না, কারণ সব মিথ্যা কথা। পাকিস্তানিরা কাউকে রেপ করে নাই, পাকিস্তানিরা কোনো মুসলমানকে হত্যা করে নাই। এই যে কয়দিন আগে আমেরিকাতে দেখছেন না 2 কংগ্রেসম্যান সব এই কারণেই। হ্যাঁ, হিন্দুদের সাথে যুদ্ধ হয়েছে, ভারতের সাথে পাকিস্তানের যুদ্ধ হয়েছে, হিন্দুরা তো এই দেশে গণহত্যা চালিয়েছে, গণধর্ষণ চালিয়েছে। তো এখন কি বলবেন এগুলোর নিয়ে? এই যে 3 লাখ 30 লাখ 2 লাখ এগুলো করেন না কেন? আমরা তো চাই কারা কারা ধর্ষিত হয়েছে, কাদের কাদের পাকিস্তানের পয়দা হয়েছে, আমরা এটা দেখতে চাই। দেখান, বলেন, আপনাদের তালিকা নাই কেন? আপনারা এখনো করেন না কেন? যে মারা গিয়েছে তার তো আর মান সম্মান নাই, খুঁজে বার করেন দেখি। মুক্তিযোদ্ধা তো এখনো জীবিত আছে, খোঁজ নেন। নাম বলার দরকার নাই, কোনো নারীর নামও বলার দরকার নাই, এমনিতে আপনি সংখ্যাটা আমাদের জানান দেখি কোথায় কে করছে। এইসব ভগাস কথাবার্তা ভাই। আমার পাকিস্তানের সাথে আমি একও হব না, আবার পাকিস্তানের সাথে আমাদের মানে কোনো কিছু দিয়াও সম্পর্ক করার দরকার নাই। পাকিস্তানে আমার ভাই, আমি পাকিস্তানের ভাই। পাকিস্তান আর আমি, এই ভারত যতবার হুমকি দিবে ততবার পাকিস্তানের সাথে মিলে আমাদেরকে ভারতকে প্রতিহত করতে হবে সব দিক থেকে। ওর 7 সিস্টার থেকে শুরু করে খালিস্তান, ওইদিকে পাঞ্জাব, ওইদিকে কাশ্মীর, সবখানে পাকিস্তান বাংলাদেশ মিলে একসাথে ওদেরকে ধরতে হবে। এইটা যেদিন ঠিক করতে পারবেন, এই বাংলাদেশে কোনো সমস্যা থাকবে না। এই দেশের একটা উৎপাদন করতে, আর মোটরসাইকেল উৎপাদন করতে যাবেন, ভারতের সমস্যা। একটা আপনার ওই আলু আরেক দেশ থেকে আনতে যাবেন, তাদের সমস্যা। আপনি আপনার ওই করিডোর ইউজ করতে চাবেন, ভুটানে নেপালে একটা জিনিস পাঠাইতে সে দিবে না, আপনার কিন্তু সবকিছু সে ব্যবহার করবে। সো এই বন্ধুত্ব তো আমার দরকার নাই ভাই। বন্ধুত্ব আমার সেই হবে যে আমার বিপদে পাশে থাকবে।
সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।